সময় হলো ঠিক 7:30 সকাল। আজ 10ই অক্টোবর 2025। আমাদের ঘরে ফেরা এখান থেকেই শুরু হয়ে গেল। এখান থেকে আমরা আজকে সোজা চলে যাব আগ্রা। আগ্রা যেতে এখান থেকে আমাদের পেরোতে হবে 713 কিলোমিটার পথ। সময় লাগবে কম বেশি 14 ঘন্টা। তাহলে চলুন, গাড়ি মুছে টুছে আমি রেডি করে ফেলেছি, গাড়ি স্টার্টও দিয়ে ফেলেছি। এই দেখুন, এই সেই বিখ্যাত ধস, বা বলা ভালো এই সেই কুখ্যাত ধস নেমেছিল এখানে। ডান দিকে দেখছেন বিয়াস নদী বইছে। সেই বিয়াস নদীর করাল গ্রাসে এইখানকার রাস্তা সব তছনছ হয়ে গেছিল। সবাই জানি আমরা সেই ঘটনা, খুব বেশি দিন হয়নি সেই দগদগে ক্ষতের। তো রাস্তাটাও অনেকটা রিস্টোর করে দেওয়া হয়েছে, এখন তাও যাচ্ছে। আগে আমরা নদীর ডান সাইড দিয়ে গেছিলাম, ওটা লে মানালি হাইওয়ে NH3। তো এখন এই বাঁদিক দিয়ে রাস্তাটা নিয়ে যাচ্ছে, মানে নদীর বাঁদিক থেকে। আমাদের ডান দিকে নদীটা। রাস্তা এই শুরুর দিকে একটু খারাপ, কুলু অবধি আশা করছি বেশ খারাপ রাস্তাই পাবো। এই যে দেখেছেন ধসটা, কি সাংঘাতিক ধস। বিয়াস নদী পুরো গিলে খেয়েছে। ওই যে সামনে হাইওয়েটার কিছু নেই, ওর পর থেকে হাইওয়েটা এই যে দেখুন, এইটা হচ্ছে এখন ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকেই রাস্তাটা চলে যেত, গিয়ে ওখানে ঢুকতো। তো হাইওয়েটাকে পুরো একদম শেষ করে দিয়েছে। এই যে দেখেছেন কি অবস্থা, দেখুন হাইওয়েটার কি সাংঘাতিক অবস্থা। আমরা যদি প্রকৃতিকে এইভাবে গিলে খেতে থাকি, তাহলে প্রকৃতি তো তার বদলা নেবেই, প্রতিশোধ তো নেবেই। তার জন্যই প্রকৃতিকে আগে বাঁচতে দিন, তারপরে তো আমরা বাঁচব। প্রকৃতিকে ব্রিথ করতে দিন, এটা আমাদের রিকোয়েস্ট সবার কাছে। পাহাড়ে গিয়ে বা যে কোনো জায়গাতে, বাড়িতে থাকলেও পাহাড়ে গিয়ে কেন, শুধু নোংরা আবর্জনা সঠিক জায়গায় ফেলুন। চেষ্টা করুন যতটা প্লাস্টিক কম ইউজ করা যায়। এবং এই যে পাহাড়ে এত হোটেল, এত সব নদী ফদী সব গিলে ফেলছি আমরা, এইগুলো বন্ধ হোক। আর তো বেশিক্ষণ দেখা যাবে না এই দৃশ্য, তাই আরও একবার মন প্রাণ ভরে দেখে নিন এই দৃশ্য। দূরে পর্বত চূড়ারা, পর্বত শৃঙ্গেরা পুরো সাদা হয়ে আছে। তবে এটা কিন্তু হিমাচল প্রদেশ, তাই প্রচুর গাছপালা, প্রচুর অক্সিজেন, অসুবিধার কিছুই নেই। সাথে প্রচুর হোটেল, সামনে ভেড়ার পাল, আর ওই দূরে দেখা যাচ্ছে তুষারাবৃত পর্বত চূড়া। এই মুহূর্তে মানালির টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে একটা সুন্দর ঠান্ডা আছে। যদিও আমরা গত ব্লগে দেখেছেন -12 ডিগ্রিতে বেশ কিছুক্ষণ বিলং করেছি, তারপরে আর 7 ডিগ্রি গায়ে ঠিক মাখছে না। যদিও গাড়িতে হিটারই চলছে। দেখেছেন কি সুন্দর পাইন গাছের বনের ভিতর দিয়ে যাচ্ছি। দূরে রোদ উঠেছে, এখানে এখনো রোদ প্রবেশ করেনি। অদ্ভুত সুন্দর লাগছে। রাস্তাটা ভালো, আপাতত এই রাস্তা দিয়ে যাওয়াই যায়, অসুবিধা কিছুই নেই। মাঝে সাঝে ছোটোখাটো টুকটাক খানাখন্দ আছে। এই রাস্তার ভিতর দিয়েও যেতে ভালো লাগবে। এবার দেখা যাক কোথা থেকে গিয়ে হাইওয়েটা ধরায়। তবে যা মনে হচ্ছে কুল্লুর পরে গিয়ে হাইওয়েটা ধরতে পারবো। তবে এই ধসের কারণেই এত ঘুরপথ, এত ঝঞ্ঝাট, এত জার্কিং, এত খানাখন্দ, এইসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। NH3 ধরি, তারপরে দেখি রাস্তাটা কেমন আছে। এই দেখুন, আমরা কিন্তু এখন কুলুর মধ্যে আছি। এখন সময় হলো 8:55, মানে 1 ঘন্টা 25 মিনিট আসলাম। তো এইখানেই পুরো ধস নেমে, দেখেছেন কী অবস্থা। এই 1 ঘন্টা 25 মিনিটে আসলাম কিন্তু মাত্র 39 কিলোমিটার। ফলে বুঝতেই পারছেন শুরুর দিকে রাস্তাটা কিন্তু খুব বাজে। কুল্লু অবধি রাস্তাটা তো খুবই বাজে। কুল্লু ক্রস করার পরে তারপরে দেখতে হবে কি অবস্থা এখন রাস্তার। তবে এই সাইডে দেখেছেন এরকম নদী সব নিয়ে চলে গেছিলো বিয়াস। রেস্টোরেশনের কাজ হয়েছে, হ্যাঁ, মানে কোনো মতে গাড়িটা পাস করিয়ে দেওয়া হচ্ছে, এই আর কি। মানে এটাই রেস্টোরেশন, সেটাও ভালো ব্যাপার। কারণ যা অবস্থা ছিল সেখান থেকে এই অবধি দাঁড় করাতে পেরেছে এই অল্প সময়ের মধ্যে, সত্যি এটাও বিরাট ব্যাপার। কি সাংঘাতিক রাস্তা হয়েছে, বাপরে। এই সেই রাস্তা যেটা ভিডিওতে দেখতাম। ডান দিকে দেখতে পারলেন কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা রিস্টোরেশনের কাজ চলছে, এবং পাথর দিয়ে পুরো মানে একটা দেওয়াল বানানো হচ্ছে। সেই দেওয়াল করে রাস্তা তৈরি হবে। ফলে সব থেকে খারাপ অবস্থা কিন্তু এই মানালির থেকে কুল্লু ঢোকার পরে। এই যে ফ্লাইওভারটা দেখলেন, এই ফ্লাইওভারটা ক্রস করে আমরাই NH3-তে পড়লাম। এখান থেকে সোজা চণ্ডীগড়, দিল্লি, মান্ডি, ভুন্টার এই দিকগুলো যাবে। তো এখান থেকে রাস্তাটা মোটামুটি ভালো, আর ভাঙাচোরা নেই আশা করছি। তাহলে চলুন এবার গতিটা চড়তে থাকুক, কারণ 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল, আমরা মাত্র 41 কিলোমিটার এসেছি।
এবার দেখি কতটা ম্যানেজ করতে পারি। এটা 4-ওয়ে লেন। শহরের বুক দিয়ে যখন যাবে তখন এরকম মাঝে মাঝে কাট আছে এবং মাঝে মাঝে এরকম রাউন্ড অ্যাবাউট আছে। এই জায়গাগুলো একটু দেখে চলতে হয়। এই রাস্তাতেও স্পিড সেন্সিং ক্যামেরা দেখিনি, তবে ক্যামেরা লাগানো আছে, ভেহিকেল মনিটরিং ক্যামেরা লাগানো আছে। চণ্ডীগড় আর মাত্র 254 কিলোমিটার। চণ্ডীগড় ঢুকতে মোটামুটি 4-4.5 ঘন্টা লাগার কথা, কারণ হাইওয়েটা দেখুন এবার সুন্দর গতিটা নিয়ে নিয়েছে। এই পাহাড়ের বিউটি আপনাদের আর খুব বেশি হলে ঘন্টা 3 দেখাতে পারবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কুলুর পরপরই এই অংশটাও 4-ওয়ে লেন, মাঝখানে প্রপার ডিভাইডার দেওয়া আছে। তবে কোথার থেকে ইউটার্ন নেবেন, রাস্তা কোথায় বেন্ড হচ্ছে, কোথায় দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন না, সব সিগন্যাল কিন্তু সুন্দর দেওয়া আছে। সময় হয়ে গেল 9:20। আমরা চলে আসলাম প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি। তারপরেই এই যে এখানে দেখছেন ফুডমহল, এই রাস্তার ধারে এরকম প্রচুর ধাবা আছে, আস্তে আস্তে দেখতে পাবেন। যেটাতে মন চাইবে দাঁড়িয়ে পড়বেন, যখন খিদে পাবে দাঁড়িয়ে পড়বেন। এখানে আলুর পরোটা খাই, আলু পেঁয়াজ দিয়ে মেখে যে পরোটাটা করে নর্মাল, সেই পরোটা 60 টাকা করে পিস। চলুন চটপট খেয়ে নিই, তারপরে যেতে হবে অনেক দূর, এখান থেকে আগ্রা। এই হচ্ছে আলুর পরোটার সাইজ। ওভারঅল এই অঞ্চলগুলোতে এরকম, এই দুটো মিলে একটা, এটার দাম 60 টাকা। তো গুছিয়ে আচার দিয়ে খেয়ে নিই পরোটাটা, তারপরে লাগাই দৌড়। সময় হলো 10টা। চলুন তবে উঠে পড়ি, ব্রেকফাস্ট করে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আর যেতে হবে 656 কিলোমিটার। বাইরের টেম্পারেচার এখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা এখন অবধি আসলাম 58 কিলোমিটার। ব্রেকফাস্ট করে বেরিয়ে 1 কিলোমিটার আসতে না আসতে রাস্তায় এরকম ধস, NH3-র উপরে। এটা ল্যান্ডস্লাইড জোন, তো ওই জন্য একটা সাইডের লেন পুরো বন্ধ, কাজ চলছে পরিষ্কারের এই জায়গাটুকুনিতে। আবার সামনে গিয়ে ওটা ক্লিয়ার হবে, তার জন্য গাড়ির গতি এখানে স্লথ হয়ে গেল। ঢুকে পড়লাম টোলের রাজ্যে আবার। টিং টিং টিটিং। আমাদের NH3-তে এই প্রথম টোল প্লাজা আজকের। এরপরে চলতে থাকবে পর 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 টোল প্লাজা, এবং অ্যানুয়াল ফাস্ট্যাগ থেকে স্যাট স্যাট করে কেটে যাবে। খুবই দুঃখের সঙ্গে হতাশ হলাম আমরা, টোল প্লাজাটি অ্যাক্টিভ নয়। এই টোল প্লাজায় কোনো টোল কাটে না। কুল্লুর রাস্তায় যেতে এরকমই একটা টানেল পড়ে। টানেলটা বেশ কিছুটা লম্বা দেখতে পাচ্ছি, তবে টানেলটা পুরো ফুল উপরটা কংক্রিট দিয়ে তৈরি করা নয়, মানে কংক্রিট দিয়ে কভার করা নয়। এটা উপরটা পুরো পাহাড়েরই রেখে দেওয়া হয়েছে। এটাও দেখতে ভালো লাগে, তবে টানেলের ভিতর আলো খুব কম। হ্যাঁ, গতি রাখা যায় 60 কিলোমিটার, কোথাও স্পিড লিমিট লেখা নেই, কিন্তু 60 কিলোমিটারে গাড়ি চালানো যেতেই পারে। ওপর দিয়ে আবার জলও পড়ছে মাঝে মাঝে টুকটাক। এই টানেলটা অনেক পুরনো, এবং এই বেরোনোর পরে ডান দিকে মান্ডি চলে গেল। এই মান্ডির রাস্তায় আমরা ঢুকে পড়লাম। আরও একটা টানেলে ঢুকে পড়লাম আমরা। এটা হচ্ছে টানেল নাম্বার 12। এটাও খুব বেশি দিন তৈরি হয়নি। আগেরটাতে যেমন দেখলেন কোনো এয়ার ভেন্টিলেশন বা প্রপার লাইটিং বা উপরে সিমেন্টের লেয়ারিং করে কভার করা, সুন্দর গার্ডরেল দেওয়া এবং জেব্রা ক্রসিং মার্ক করা, সেই সব কিছু আগেরটাতে ছিল না। এইগুলোতে কিন্তু সেই সবই আছে। এবং দেখেছেন SOS কল করার জায়গা, এমার্জেন্সি এক্সিট, স্পিড মনিটরিং সিস্টেম সবই আছে এইটাতে। ফলে এই টানেলটাও কিন্তু খুব ভালো। আগেই বললাম, মানালি থেকে, বিশেষত কুল্লু থেকে চণ্ডীগড় যাওয়ার রাস্তায় এরকম বেশ কয়েকটা টানেল নতুন তৈরি হয়েছে, পুরনোও বেশ কয়েকটা ছিল। সব মিলিয়ে রাস্তাটা খুব সুন্দর। তবে স্লাইড প্রোন এরিয়া তো এই রাস্তাটা সম্পূর্ণটাই NH3-এর এই পার্টটা, তার জন্য মাঝে সাঝেই ধস নামে। আগের ফুটেজে দেখলেন যে ব্রিজটার পাশ দিয়েও ধস নেমেছে এবং ব্রিজের একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, টানেলগুলো কোন পাহাড় থেকে ঢোকে আর বাঁক নিয়ে কোন পাহাড়ে গিয়ে বেরোয় সেটা বলা খুব মুশকিল। তবে টানেলগুলো বেশ ভালো। এই টানেলটা তুলনামূলক অনেকটাই ছোট, কিন্তু এই সব টানেলগুলোর জন্যই কিন্তু গতিবেগ ভালো থাকে, সুন্দর চালিয়ে মজা পাওয়া যায়। এই টানেলটা আবার কানেক্ট করছে টানেল নাম্বার 11। এই যে দেখছেন, এটা আরও একটা টানেল, কন্টিনিউয়েশনও বলা যায়। তবে হাইওয়ে অথরিটি তো দুটো নাম দিয়েছে, টানেল নাম্বার 12 এবং টানেল নাম্বার 11, তাই এটা 11। এইভাবেই এগোচ্ছে, 12, 11, এরপরে আসবে 10, 9, এই করে এগোতে থাকবে। এবং আমরা
চণ্ডীগড়ের দিকে এগিয়ে যাব। আগের টানেলে যা যা সুযোগ সুবিধা দেখলেন এই টানেলেও আছে। ওভারটেকিং এখানে মানে ঠিক দেখে শুনে জায়গা পেলে তবেই করা উচিত। এই সব টানেলে প্রথম দিকে স্পিড লিমিট থাকে 20, তারপরে 40, তারপরে 60, 60 হচ্ছে হাইয়েস্ট লিমিট। তবে টানেলগুলো কিন্তু বেশ বড় বড়। বাঁ দিকে দেখুন মানে SOS কল সাইন দেওয়া আছে, ওখানে দাঁড়িয়ে যদি এমার্জেন্সি কল করতে হয় সেখান দিয়েই করতে পারবে। আলোগুলো এই টানেলে ঠিকঠাক, লেন মার্কিং সুন্দর করা আছে, গার্ডরেল টার্ডেল সব দেওয়া আছে। তো ওভারঅল বেশ ভালো এক্সপিরিয়েন্স, গাড়ি চালানোয় এই রাস্তায় বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। টানেলের ভিতরে এবং বাইরের রাস্তাগুলো কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর, প্রচুর টাকা খরচা করে বানানো। তবে দেখে মনে হচ্ছে যে আমরা টানেলের রাজ্যে প্রবেশ করে গেছি, মানে একের পর এক টানেল আসছে। এইখানের রাস্তাটাও দেখুন ভয়ানক সুন্দর, কিন্তু বোথ ওয়ে লেন, কিন্তু সাইডে সাইডে গার্ডরেল দেওয়া আছে এবং যে কোনো মুহূর্তে উপর থেকে দুমদাম পড়তেই পারে। জায়গাটা সত্যি ভয়ানক সুন্দর। বাঁদিকে বিরাট গভীর খাদ। এই দেখুন এখানেও একটা টানেলের কাজ হচ্ছে। এই রাস্তাটা বললাম না, প্রচুর অসংখ্য অজস্র টানেলের কাজ চলছে। আজকের যাত্রাপথের 100 কিলোমিটার পার হয়ে গেলাম আমরা। এখনও যেতে হবে 614 কিলোমিটার। গুগল দেখাচ্ছে আমরা 9টা বেজে 45 মিনিট রাত পৌঁছে যাব আগ্রাতে। দেখি তার আগে না পরে নাকি এই সময়তেই পৌঁছাতে পারি। এখনও আমরা হিমাচলের উপরেই আছি। হিমাচল ছাড়তে ছাড়তে এখনও প্রায় 150 কিলোমিটার। এই সাইডের রাস্তাটা দেখুন কি সুন্দর, আঁকে বাঁকে হালকা বাঁকে ঘুরতে ঘুরতে সুন্দর যাচ্ছে রাস্তাটা। মাঝে সাঝে বিয়াস নদীর উপরে এরকম ছোটোখাটো 2-1টা ব্রিজ, কিছুটা আপহিল কিছুটা ডাউনহিল। রাস্তায় বেশ প্রচুর সংখ্যক গরু ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে গাড়ির সামনে এসে শিং দোলাচ্ছে। আবার একটা টানেলে ঢুকে পড়লাম আমরা। এটা হচ্ছে টানেল নম্বর 7। তাহলে প্রশ্ন হচ্ছে 12, 11 তো গেল, বাকি 10, 9, 8 এই 3টে কোথায়? এই 3টে তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। তো এই 3টের কাজ এখনও শেষ হয়নি। এইটা ছোট টানেল, খুব বেশি বড় নয়, তবে এয়ার ভেন্টিলেশন সিস্টেমও আছে, SOS কলও আছে, লাইটিংয়ের সুবন্দোবস্ত আছে, গার্ডরেল দেওয়া আছে, উপরটা সিমেন্টে কভার করা। ওভারঅল দারুণ টানেলটা। সত্যি আমরা টানেলের রাজ্যেই প্রবেশ করে গেছি। আগের টানেলটাও ছিল 4 ওয়ে, মানে বেরোনোর জন্য একটা টানেল, সেখানে 2টো লেন, আবার ঢোকার জন্য একটা টানেল, সেখানেও 2টো লেন। এটা হচ্ছে টানেল নাম্বার 6। এখানে কিন্তু স্পিড লিমিট 40 কিলোমিটার পার আওয়ার এবং এখানে ওভারটেকিং করতে পারবেন, যেহেতু বোথ ওয়ে নয়, তার জন্য সুন্দর ওভারটেক করা যায়। এখানেও এয়ার ভেন্টিলেশন সিস্টেম সুন্দর আছে, লাইটিংও বেশ ভালো, গার্ডরেল দেওয়া আছে, উপরটা সুন্দর করে সিমেন্টিং করা এবং ওভারঅল টানেলটা বেশ সুন্দর। লেন মার্কিং আছে, SOS কল আছে, এমার্জেন্সি এক্সিট আছে। ওভারঅল দারুণ ব্যাপার। এবং এই টানেলের জন্যই কিন্তু সময় অনেক বাঁচে এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্স স্মুথ হয়। NH3 এসে মিশে গেল NH21-এ। কোথায় মিশলো, কিভাবে মিশলো ধরতে পারবেন না কিন্তু, কারণ দুটো রাস্তা একসাথে নদীর মতো সঙ্গমে মিশে গেল, কনফ্লুয়েন্স সৃষ্টি করলো। তাই NH3 ছেড়ে আমরা উঠে পড়লাম NH21-এ। এইখানেও NH21ও সেম NH3-র মতো 4 ওয়ে লেন, মাঝখানে প্রপার ডিভাইডার আছে, যদিও কোনো লাইট ব্যারিয়ার কোনো রকম কিছুই নেই। তবে শহরের বুকে মাঝে মাঝে আলোকিতকরণের ব্যবস্থাপনা আছে এবং প্রপার লেন মার্কিং দেওয়া আছে। এখানে কিছু কিছু জায়গার স্পিড লিমিট 30 কিলোমিটার পর্যন্ত নেমে যায় এবং সর্বোচ্চ স্পিড লিমিট 60 কিলোমিটার পার আওয়ার ফর LMV। এরকম লম্বা ড্রাইভ, হাতে আমার স্টিয়ারিং, ট্যাঙ্ক ভর্তি তেল, সামনে এরকম চমৎকার রাস্তা, সামনে উকি দিচ্ছে পর্বতের সারিরা, ঘন সবুজ হয়ে আছে চারিধার। এই রকম ড্রাইভে আসলে সত্যি রক্তচাপ হয়তো কমে যায়। যদিও আমাদের এখনও ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার প্রয়োজন পড়েনি। সত্যি দারুণ লাগছে পাহাড়ের বুকে
এরকম সম্পূর্ণ প্রায় সোজা রাস্তা, কোথাও কোথাও আঁকা বাঁকা, অদ্ভুত সুন্দর রাস্তা। আমরা চলতে থাকি, আপনারাও চলুন আমাদের সাথে। এই দেখুন NH-21 আবার মিশে গেল NH-154-এ। 154-এর এখানে রাস্তাটা 4 ওয়েলেন, তবে একটু সরু হয়ে গেল বলে আমার মনে হলো। তবে এখানে কিন্তু লাইট ব্যারিয়ার দেওয়া আছে উইথ প্রপার ডিভাইডার। এই হচ্ছে মান্ডি বাজার। এখন সময় হলো পাক্কা 11:30। আমরা এলাম একদম 130 কিলোমিটার, তার মানে 7:30টায় বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে নিয়ে মান্ডি পৌঁছাতে সময় লেগে গেল 4 ঘন্টা। এই টানেলটা হচ্ছে টানেল নাম্বার 5। এটাও খুব ছোট টানেল, খুব বেশি বড় নয়। এটাতেও বোথ ওয়ে লেন, মাঝখানে লেন মার্কার দেওয়া আছে এবং মাঝে মাঝে একটা লেন ডিভাইডেশন পোস্ট পোতা আছে, আলোকিতকরণ করা আছে। এত ছোট যেহেতু তাই এয়ার ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে না। ওভারঅল ভালো টানেলগুলো। এটা NH-21ই চলছে এবং সামনে দেখছেন এই যে স্পিড সেন্সিং ক্যামেরা লাগানো আছে, কিন্তু আপনার স্পিড বলে দেবে কত। এবং সামনে একটা টোল প্লাজা আসছে। তো ফাইনালি আমরা টোল রাজ্যে প্রবেশ করতে চলেছি। প্রথম যে টোলটা দেখেছিলেন সেই টোলটাতে তো টোল ট্যাক্স কাটেনি, কিন্তু এইটাতে টোল ট্যাক্স কাটবে। তার জন্যেই প্রচুর ক্যামেরা ট্যামেরা দেওয়া। এই যে এইখানে দেখছেন স্পিড সেন্সিং ক্যামেরা, স্পিড 61। চলে এলো আজকে যাত্রার আমাদের প্রথম টোল প্লাজা, বালো টোল প্লাজা। আমাদের এই লাদাখ সিরিজের শুরুর ব্লগেই বলেছি আমরা ফাস্ট্যাগে অ্যানুয়াল পাস অ্যাক্টিভেট করেই এনেছিলাম। তো এটা অ্যানুয়াল পাস থেকে একটা টোল বাদ গেল, একটা টোল কাউন্ট বাদ গেল। এই দেখুন চলে এলাম টানেল নম্বর 4-এ। এইগুলো কিন্তু সবই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃক নির্মিত এবং মেনটেনও করা হয় NHAI এর দ্বারা। এখানে কিন্তু রাস্তায় রাস্তায় স্পিড সেন্সিং ক্যামেরা লাগানো আছে, তবে সেখানে অনলাইন কেস দেওয়া হয় না। কি করে বুঝলাম? কারণ রাস্তায় পুলিশ স্পিড সেন্সিং ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কেসটা দিচ্ছে অ্যাকচুয়ালি। এই যে দেখছেন সামনে স্পিড সেন্সিং ক্যামেরা, এটা দিয়ে কিন্তু কোনো কেস টেস দেওয়া হয় না। এটা জাস্ট মেনটেন, আপনাকে দেখাচ্ছে আপনার স্পিড কত। সিসিটিভি ক্যামেরায় যেরকম মানে নজরদারি করা হয় সেরকম নজরদারি করা হচ্ছে। এছাড়া এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, তবে এই এক জায়গার বেশি এই রাস্তায় দাঁড়ায় না। তো এক জায়গায় আমরা দেখলাম দাঁড়িয়ে ছিল। আমরা যদিও স্পিড মেনেই গাড়ি চালাচ্ছি, এখানে 60 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট, তবে মাঝে মাঝে 70-তে চলছেই, এত সুন্দর রাস্তা। তো তার জন্য এই সব রাস্তায় কিন্তু অবশ্যই চোখ কান খোলা রেখে অনেক দূর পর্যন্ত দেখতে দেখতে গাড়ি চালাবেন। এই সুতলেজ রিভার পেরিয়ে গেলাম আমরা এবং এরপরে আমরা ডান দিকে ঢুকে গেলাম ন্যাশনাল হাইওয়ে 205। অলমোস্ট একই হাইওয়ে। ঢোকার শুরুতে একটু খারাপ আছে, রাস্তায় ধস টস নেমেছে। এখান থেকে চণ্ডীগড় আর 100 কিলোমিটার বাকি। আমরা এলাম এখনও অবধি 171 কিলোমিটার। এই হচ্ছে টানেল নাম্বার 3। টানেল নাম্বার 3টা তুলনামূলকভাবে নতুন, কারণ দেখতেই পাচ্ছেন প্রচুর ধুলো উঠছে ভিতরে, ফলে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ভিতরে। এই দেখুন এটা হচ্ছে 2 নম্বর টানেল। এটা খুবই ছোট। এটাই হচ্ছে 1 নম্বর টানেল। এটার একটা সাইড খোলা হয়ে গেছে, আর একটা সাইডের কাজ এখনো শেষ হয়নি। টানেলটা তৈরি হয়ে গেছে কিন্তু ওভারঅল কাজ এখনো শেষ হয়নি। বাবা, এটা আসলে তৈরি হয়েছে, এখনো সম্পূর্ণটা সম্পূর্ণ ক্লিন করা হয়নি। ওই এয়ার যে ডিফিউজার বা এয়ার ভেন্টিলেটর সিস্টেম, সেই ভেন্টিলেশন সিস্টেম এখনো চালু হয়নি। চলে এলাম আমাদের আজকের গন্তব্যের দ্বিতীয় টোল প্লাজায়। এটাও কিন্তু NHAI দ্বারা ম্যানেজ করা হয়। ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস থেকেই একটা টোল কাউন্ট কেটে নেওয়া হলো। চলে এলাম 197 কিলোমিটার। এখন সময় হলো 12:30। তার মানে আমরা এলাম 5 ঘন্টা। 5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম পাঞ্জাবে। এখান থেকে চণ্ডীগড় এখনও 71 কিলোমিটার বাকি। আপাতত পাহাড়কে বিদায় জানিয়ে দিলাম, লাদাখকে 2025 সালের মতো আলবিদা। চলুন এবার ঘরে ফেরার গান গাই। আজ আগ্রায় থাকবো, শুরুতেই বলেছি। আগ্রা এখনও 519 কিলোমিটার বাকি। দেখি তাজমহলের সামনেই থাকার ইচ্ছে আছে। পাঞ্জাবে ঢুকলাম মানে NH-205 ধরে নিলাম আপাতত। NH-205-এর উপর আমরা থাকবো প্রায় 36 কিলোমিটার।
এখানে দেখুন রাস্তাটা কিন্তু 4 ওয়ে লেন, বাঁদিকে 2 লেন এবং ডান দিকে 2 লেন। মাঝখানে কিন্তু সুন্দর লাইট ব্যারিয়ার হিসাবে গ্রিন লাইট ব্যারিয়ার ইউজ করা হয়েছে, গাছ লাগানো হয়েছে, খুব ভালো এই জিনিসটা। NH 205 থেকে একটা ফ্লাইওভার না ধরে সোজা নেমে গেলাম বাঁদিক ধরে, তারপরে ডান দিকে একটা বাজারের ভিতর দিয়ে গুগল আমাদের দেখালো এটা হচ্ছে NH 205A। এই রাস্তা দিয়েই আমরা সোজা চলে যাব লুধিয়ানার রাস্তায়। এই NH 205A রাস্তাটা একটু কনজেস্টেড, মানে বড্ড গাড়ি ঘোড়া এবং সিটির উপর দিয়ে বেশিরভাগটা যাচ্ছে। এই জায়গাটা বেশ কনজেস্টেড এবং এই জায়গাতে সময় অনেক বেশি লাগবে। ওই জন্য মোহালি এখান থেকে 7 কিলোমিটার, আমরা এখনও অবধি এসেছি 263 কিলোমিটার, এখনও বাকি 454 কিলোমিটার, 7.5 ঘন্টা সময় লাগবে। এখন সময় হলো দুপুর 1:35। লাঞ্চে আজকে নিয়ে নিলাম তন্দুরি রুটি আর এই চিকেন, এরকম 1 প্লেট চিকেন 12 পিস থাকে, দাম 400 টাকা, আর এই রুটিগুলো 10 টাকা করে বাটার ছাড়া, আর সাথে স্যালাড দিল। তাহলে চলুন চটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে দৌড়ই আগ্রার পথে। এখন অনেকটা রাস্তা বাকি। তো এই ধাবা থেকে লাঞ্চ করে নিয়ে এখন সময় হলো 2:31, বাইরের টেম্পারেচার 30 ডিগ্রি। আমরা জ্যাকেট জুতো সব খুলে নিয়েছি। এখান থেকে এখনও যেতে হবে 450 কিলোমিটার, 7.5 ঘন্টা সময় লাগবে। কালকে ছিলাম এই সময় একটু পরে, আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে -12 ডিগ্রিতে। গত ব্লগে দেখেছেন সেই দৃশ্য। আজ বাইরের টেম্পারেচার 30 ডিগ্রি। আসলে এতদিন ধরে ঠান্ডায় থেকে থেকে না এখন মনে হচ্ছে কি গরম লাগছে, অথচ আমরা কিন্তু 40 ডিগ্রির মানুষ, কলকাতায় বাস করি। যদিও এবছর আবার দিদির স্বপ্ন পূরণ হতে পারে, কলকাতায় বরফ পড়তে পারে। জোকসাপার লানিনার জন্য কলকাতায় নাকি খুব ঠান্ডা পড়বে। তো যাই হোক, এই রাস্তাটা দেখছেন, এটা 205A NH, কিন্তু রাস্তাটা 4 ওয়ে লেন নয়, বোথ ওয়ে লেন। মাঝখানে লেন মার্কিং ছিল কোনো এক সময়, এখন আর নেই। আবার এরকম যানজটও বাঁধে, ফলে এই রাস্তায় সময় একটু বেশিই লাগবে। এই দেখুন, এরকম একটা রাউন্ড অ্যাবাউট থেকে ঘুরে গেলাম, ঘুরিনি কোথাও, সোজাই যাচ্ছি। তবে এবারে কিন্তু রাস্তাটা ভালো হয়ে গেল, মানে 205A যেটা, সেই রাস্তাটা এবার কিন্তু 4 ওয়ে লেন হয়ে গেল প্রপার। তবে লেন মার্কিং তো দেখছি না। আপাতত পেটে দানা পানি পড়েছে, ফলে বুঝতেই পাচ্ছেন চোখটা একটু হালকা টানচে করছে, তাই আমরা গাড়িতে একটু ফাজলামো মারছি। এরকম গল্প গুজব করতে করতে এগিয়ে যাব আগ্রার পথে। আলটিমেট NH 205A এইখানে এসে আমাদের সঙ্গ ছেড়ে দিল। আবার আমরা সেই আগের রাস্তায় পড়লাম। এই হাইওয়েটা খুব সুন্দর। এই আমরা কানেক্ট করতে চলেছি NH 44। NH 205A কে বিদায় জানিয়ে আমাদের লাদাখ রোড ট্রিপ সিরিজের দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন এই NH 44। যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই উঠে পড়লাম NH 44-এ। চলুন যেতে যেতে আপনাদের রাস্তার সব গল্প শোনাচ্ছি। এখন আমাদের বক্সে বাজছে একমুখী রুদ্রাক্ষ বাই গপ্পমীরের ঠেক। আমরা এরকম গল্প শুনতে শুনতে সুন্দর গাড়ি চালাতে থাকি, কখনো গান, কখনো গল্প শুনি, কখনো নিজেরা গল্প করি। এগুলোই করবেন, তাহলে গাড়ি চালানোয় কনসেন্ট্রেশন বাড়বে এবং গাড়িটা আরও পিসফুলি চালাতে পারবেন, শান্তিতে চালাতে পারবেন। এবারেই চলে এলো নেক্সট টোল প্লাজা। দেখলেন গল্প করতে করতে পরবর্তী টোল প্লাজা, এটা খুব সম্ভবত 4 নম্বর টোল প্লাজা। এটা NHAI এর, যেহেতু এটা NH 44, তার জন্য এখানে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস ভ্যালিড। NH 44-এর স্পিড লিমিট 90 কিলোমিটার ফর LMV এবং 65 কিলোমিটার ফর ট্রাক অ্যান্ড বাসেস। স্পিড লিমিটে গাড়ি চালাবেন অবশ্যই, কারণ এই রাস্তায় প্রচুর ক্যামেরা আছে এবং সেই ক্যামেরা কিন্তু সঠিক স্পিড নির্ধারণ করে টুক করে চালান কেটে দেবে যদি ওভার স্পিডিং হয়।
ওভার স্পিডিংয়ের কেস প্রথমবার ঘটলে 1000 টাকা এবং প্রথমবারের পরে যতবারই করবেন 2000 টাকা করে। তাই যদি চালান না খেতে হয় তাহলে অবশ্যই স্পিড লিমিটে গাড়ি চালাবেন। ক্রুজ কন্ট্রোল থাকলে ক্রুজ কন্ট্রোল সেট করে দেবেন, ফলে 90-এ গাড়ি দৌড়াতে থাকবে। আমরাও তাই করছি, তবে মাঝে মাঝে ব্রেক তো করতেই হচ্ছে, কারণ এই রাস্তায় একটু ট্রাকের সংখ্যা সবসময় বেশি থাকে। তাই জন্য একটু দেখে শুনে কেয়ারফুলি স্পিড লিমিটে রেখে গাড়ি চালান। সময় হয়ে গেল 3:14। আমরা এই ঢুকে পড়লাম হরিয়ানাতে। কি সুন্দর গেটটা দেখলেন, তীর ধনুকের শেপের গেট। কারণ হরিয়ানাতেই আছে কুরুক্ষেত্র, তাই তীর ধনুকের শেপে গেট বানানো। হরিয়ানাতে পেট্রোলের দাম কম। অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে হরিয়ানা আসছে না কেন, হরিয়ানায় আসলে পেট্রোল ট্যাঙ্কটা ফুল করব। যদিও এখনও যা পেট্রোল আছে তাতে 311 কিলোমিটার দেখাচ্ছে গাড়ি। এখনও অবধি হরিয়ানা ঢোকা অবধি আমরা আসলাম 304 কিলোমিটার। বাইরের টেম্পারেচার এখন 31 ডিগ্রি সেন্টিগ্রেড। হরিয়ানা এই পুরো স্ট্রেচটা জুড়ে রাস্তাটা দারুণ চমৎকার। এই দেখুন, এইগুলো হচ্ছে স্পিড সেন্সিং ক্যামেরা। এখান দিয়ে কিন্তু আপনাদের ফটো তুলে নেবে যদি ওভার স্পিডিং হয়। এছাড়াও জায়গায় জায়গায় পুলিশ, এখানকার লোকাল পুলিশ, হরিয়ানা পুলিশ কিন্তু স্পিড সেন্সিং ক্যামেরা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। একদম ডিরেক্ট অন স্পট চালান হয়ে যাবে। তাই গাড়ির গতি লিমিটে চালান। এখানে গতি লিমিট, স্পিড লিমিট হচ্ছে গিয়ে 90 কিলোমিটার ফর LMP। এখন সময় হয়ে গেল 3:53। রাস্তা সুন্দর, তার গতি ছন্দ লয়ে তালে এগিয়ে চলেছে। এখানে পুরোটাই 6-ওয়ে লেন। NH44 তো সত্যিই খুব ভালো রাস্তা এবং প্রচণ্ড ইম্পর্ট্যান্ট রোড এবং বিজি রোড। তো 3:53 আমরা আসলাম 357 কিলোমিটার মানালি থেকে। এখনও যেতে হবে 361 কিলোমিটার। তার মানে অর্ধেক রাস্তা আসলাম আমরা প্রায় 8.5 ঘন্টা মতো ড্রাইভ করলাম এই 357 কিলোমিটার রাস্তা আসতে। তো চলুন, এইখানে রাস্তার অবস্থা কিন্তু খুব ভালো। দেখতে পাচ্ছেন ডান সাইডে বেশ সুন্দর গ্রিন লাইট ব্যারিয়ার দেওয়া আছে। এইগুলো দেখতে হাইওয়েতে খুব ভালো লাগে। গাছের জঙ্গল ঘন হয়ে আছে। সময় হয়ে গেল 4:20। আমরা এখন হরিয়ানার কার্নালে দাঁড়িয়ে পড়েছি। এখানে একটু পেট্রোলটা ভরে নিই। তো আগের ব্লগে দেখেছেন আমরা তেল ভরেছিলাম সেই কেলং থেকে, এত দূর অবধি চললো, প্রায় 500-550 চললো। এখানে তেলের দাম হচ্ছে 95 টাকা 09 পয়সা, কলকাতার থেকে 10 টাকা কম। তো এখানে ট্যাঙ্কটা ফুল করি, কতটা হয় দেখি। হয়েছে এই 22-23 লিটার হবে। ফ্রিতে জলও দিল আবার এখানে। আমাদের তেল ধরলো হচ্ছে 2700 টাকার 28.40 লিটার তেল ধরলো ফুল ট্যাঙ্ক। 2700 টাকাটা ছেড়ে দিন, কিন্তু 828 লিটার যে তেল ধরলো তাতে আমরা প্রায় 500 কিলোমিটার আসলাম আমরা এই 28 লিটার তেলে। গাড়ি কিন্তু 17-17.5 মাইলেজ দিচ্ছে ব্রেজা। আমি তো ভাবতেই পাচ্ছি না। চলুন এই আনন্দে আমরা ছুটে যাই আগ্রার পথে। এখন সূর্য ঢলতে শুরু করেছে। সময় হলো 4:25। আমাদের আজকের যাত্রার পরবর্তী টোল প্লাজায় চলে এলাম আমরা বিকেল 4:30 সময়। এখন অবধি আসলাম 398 কিলোমিটার। এটা NH44-এর উপরেই অবস্থিত এই টোলটা, তাই এটা ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস কভার করে। দয়া করে রাস্তায় যেতে যেতে যা ইচ্ছা খান, তাতে অসুবিধা নেই, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্যাকেটটি বা বোতলটি দয়া করে রাস্তায় ছুড়িয়া ফেলিবেন না, তাতে অনেক সমস্যা হয়। প্রথম কথা, পরিবেশ বান্ধব তো একেবারেই নয়। দ্বিতীয় কথা, এই যে রাস্তায় ছুড়ে দিলেন, আপনি জানেন না ছুটতে গিয়ে কার কাছে গিয়ে পড়লো বা কার গাড়িতে ধাক্কা খেলো। জিনিসপত্রগুলো গাড়ির মধ্যেই একটা প্যাকেট ডাস্টবিন বানান। অনলাইনে এখন ডাস্টবিনও কিনতে পাওয়া যায়, কার ডাস্টবিন, সেগুলো কিনতে পারেন। না চাইলে নর্মাল প্লাস্টিকের ডাস্টবিন কিনুন, মানে প্লাস্টিক কিনুন, প্লাস্টিকের ভিতরে সেই জিনিসগুলো রাখুন, রেখে নির্দিষ্ট স্থানে যখন পেট্রোল ভরছেন বা হোটেলে যাচ্ছেন সেই ডাস্টবিনে ডিসপোজ করুন। এটা সকলের কাছে মানে অনুরোধ তো বটেই, এটা মানে কাম্য। চলে এলাম পরবর্তী টোল প্লাজায়। এটাও NHAI দ্বারা ম্যানেজ করা হয়, ফলে এখানেও কিন্তু ফাস্ট্যাগের অ্যানুয়াল পাস কাজ করে। পরবর্তী টোল প্লাজায় চলে এলাম। এটাও NHAI দ্বারা ম্যানেজ করা হয়, NH44-এর উপরে। এখানেও কিন্তু ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস ভ্যালিড। সময় হয়ে গেল 5:38। আমরা ঢুকে পড়লাম দিল্লিতে। পানিপথকেও বিদায় জানিয়ে ফেললাম। এখন অবধি আসলাম 482 কিলোমিটার। বাইরের তাপমাত্রা এখন একটু কমেছে,
মাত্র 28°C। সকালে যখন শুরু করেছিলাম তখন তাপমাত্রা ছিল 7°C, এখন 28°। এখান থেকে আগ্রার দূরত্ব আর 237 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা মতো। মাঝখানে যমুনা এক্সপ্রেসওয়ে পড়বে। এবার আমরা NH-44টাই ছেড়ে দেবো, বাঁদিকে ছেড়ে দিয়ে ঢুকে যাব নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে। তার মানে আমরা দিল্লি পৌঁছালাম 10 ঘন্টায়। মানালি থেকে দিল্লি অবধি এই মুহূর্তে অক্টোবর 2025 সময় লাগলো মাত্র 10 ঘন্টা। এই ডান দিকের রাস্তাটা দ্বারকায় ঢুকে গেল, দ্বারকা ধাম। দিল্লি সিটির মধ্যে স্পিড লিমিট কিন্তু 70 কিলোমিটার/আওয়ার, যেটা কোনোদিনও তোলা যাবে না, কারণ 30-40-এ চালানোটাই খুব চাপ। এত গাড়ি ঘোড়া বাইক সব উঠে পড়েছে এখানে। তো আর এই যে উপরে দেখলেন স্পিড সেন্সিং ক্যামেরা, এখানে স্পিড বলতে থাকবে, ওভার স্পিডিং করলেই চালান অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এই বাঁ দিকে ঢুকে পড়লাম আমরা। NH-44কে আপাতত বিদায় জানিয়ে আমরা আউটার রিং রোডে ঢুকে পড়লাম। এটা হচ্ছে নয়ডা গ্রেটার নয়ডার আউটার রিং রোড। NH-709B ছেড়ে দিচ্ছি আমরা এখন। মানে NH-709Bটাকেই বলা হয় নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। তো এক্সপ্রেসওয়ে যা অবস্থা দেখতেই পাচ্ছেন, যা জ্যাম, বাপরে! এইটুকুনি পেরোতেই আমাদের জিনা কয়লা হয়ে গেল। এই দেখেছেন সামনে গাড়ি, দেখুন শুধু। অক্ষরধাম টেম্পলে ব্রিজের নিচ থেকে গিয়ে ডান দিকে পড়ে, সুন্দর দেখাচ্ছে টেম্পলটা। এই নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েটাই পুরো শেষ করে দিল। এখানে 1.5 ঘন্টা সময় লাগলো আমাদের পেরোতে। ওহ, মানে কী যে ভয়ানক অবস্থা, কি বলবো দাদা। এই নয়ডা গ্রেটার নয়ডা ছেড়ে মানে ছাড়তে যমুনা এক্সপ্রেসওয়ের দিকে যত এগোচ্ছি গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। যমুনা এক্সপ্রেসওয়ে এখান থেকে আর 2.3 কিলোমিটার দূরে অবস্থিত। এবার যমুনা এক্সপ্রেসওয়েটা ধরি। যমুনা এক্সপ্রেসওয়ে ধরে প্রথম টোলটা দেব, দিয়ে চা খাবো, টি ব্রেক। মাঝখানে অ্যাপেল ব্রেক হয়ে গেছে, কিন্তু ব্রেক হয়নি, মানে অ্যাপেল খেতে গাড়ি চলেছে। হ্যাঁ, ওটাই আবার অ্যাপেল ব্রেক না, অ্যাপেল রানিং। ভালো কথা বলেছে মৌরি। এই যমুনা এক্সপ্রেসওয়েতে প্রথম হচ্ছে স্পিড লিমিট এখানে হচ্ছে গিয়ে LMBর জন্য 100 কিলোমিটার/আওয়ার এবং বাস বা ট্রাকের জন্য 70 কিলোমিটার/আওয়ার। দ্বিতীয় হচ্ছে কি, যমুনা এক্সপ্রেসওয়ে 3 ওয়ে 6 ওয়ে লেন, বোথ সাইডে 3 ওয়ে করে। প্রত্যেক ওয়েরই একদম লেফট সাইডের শোল্ডারে একটা করে পুরো লেন দেওয়া আছে, যেটা সার্ভিস লেন বলা হয়, বা আপনার যদি শরীর খারাপ করে বা কোনো অসুবিধা বা গাড়ির পাংচার হয় ইত্যাদির জন্য একদম লেফট লেনে দাঁড় করানোর জায়গা আছে। এই এক্সপ্রেসওয়ের বোথ সাইডই সুন্দর গার্ডরেল দেওয়া আছে, স্টিলের গার্ডরেল দেওয়া আছে, বা ক্র্যাশ ব্যারিয়ার যেটাই বলেন সেটা দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছেন উইথ লাইট রিফ্লেক্টর। এই রাত্রিবেলায় আমাদের এক্সপ্রেসওয়েতেই প্রথমবার যাত্রা। 3 নম্বর হচ্ছে গিয়ে এখানে কিন্তু অনেক জায়গায় স্পিড সেন্সিং ক্যামেরা আছে। তো যদি ওভার স্পিডিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইনে চালান খাবেন যদি ওভার স্পিড করেন। একটু জায়গা করলেন ক্যামেরা দেখে সকালবেলা, সেসব ঠিক আছে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু যদি কন্টিনিউয়াস করতে থাকেন, কোনো না কোনো একটা ক্যামেরায় ধরা পড়েই যাবে। তার জন্য স্পিড লিমিটে রেখে, এবং যদি ক্রুজ কন্ট্রোল থাকে, এই যে আমার যেমন ক্রুজ কন্ট্রোলে আছে, আমি 99-এ সেট করে দিয়েছি। তো 99-এ ক্রুজে চলছেও, দুরন্ত গতিতে চলছে। এই এক্সপ্রেসওয়েটা কিন্তু সম্পূর্ণটা কংক্রিটের তৈরি, অ্যাসফল্টের তৈরি নয়। মাঝে মাঝে কয়েকটা জায়গা বা কয়েকটা স্ট্রেচ আছে, যেমন ধরুন কোনো প্যাচ ওয়ার্ক করেছে বা ওই জাতীয় কিছু, বা কোনো মানে ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজের ওই জায়গাটুকুনি পিচের করা বা অ্যাসফল্টের করা। চতুর্থ হচ্ছে গিয়ে, এটা তো জেনারেল রুলস যে এখানে মোবাইলে কথা বলবেন না, ক্যামেরা কিন্তু সব জায়গা থেকে নজর রাখছে। কোথার দিয়ে হয়তো মোবাইলে এই ক্যামেরায় কেস দেবে না, কিন্তু তাও মোবাইলটা নিজের সেফটির জন্য না ইউজ করাই ভালো। যদি আপনি ড্রাইভার সিটে বসে থাকেন তাহলে আপনার মোবাইলটা কানেক্ট করে দিন। এখন তো অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে সব দিয়েই কানেক্ট হচ্ছে, এছাড়া USB দিয়েও কানেক্ট করা যায়। তো সেখানে দাঁড়িয়ে ওই দিয়ে কানেক্ট করে দিন,
হ্যান্ডস ফ্রি হয়ে যাবে। হ্যান্ডস ফ্রিতে আপনি কারোর সাথে কথা বললেন, তাতে অসুবিধা কিছু নেই। তবে এই এক্সপ্রেসওয়ে ড্রাইভিংয়ে বন্ধুবান্ধব যারা সাথে আছে বা ফ্যামিলির লোকজন সাথে আছে, তাদের সাথে একটু গল্প করতে করতে গাড়ি চালান। কন্টিনিউয়াস যদি গান বা গল্প শুনতে থাকেন, হ্যালুসিনেশন হয়। এক্সপ্রেসওয়েতে তো রাস্তাটা সোজা যাচ্ছে, তো সোজা যাওয়ার জন্য হ্যালুসিনেশন ভালোই হয়। ওই জন্য মাঝে সাঝে একটু গল্প গুজব করুন। আমি প্রায় 50-60 কিলোমিটার চালিয়ে আসলাম। তো 50-60 কিলোমিটার চালিয়ে আসার পরে মনে হলো না একটু গল্প করি। তো সোমনাথের সাথে গল্প করছিলামই, তারপরে ভাবলাম আপনাদের একটু ইনফরমেশানগুলো দিই, তার জন্য ইনফরমেশানগুলো দিতে শুরু করলাম। এই যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডা, গ্রেটার নয়ডা থেকে আগ্রাকে কানেক্ট করছে। টোটাল লেন্থ হচ্ছে 165 কিলোমিটার, এবং এই 165 কিলোমিটার রাস্তা পেরোতে জেনারেলি ওই 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগার কথা। যদি টোল বুথগুলো ঠিকঠাক থাকে তাহলে 2 ঘন্টা, ম্যাক্সিমাম 1.25 ঘন্টার মধ্যে পেরিয়ে যাবেন। এই যে সামনে দেখছেন বাস বাবাজি, কোনো লেন ফেনের বালাই নেই, মাঝখান থেকে যাচ্ছে, দুটো লেনের ঠিক মাঝখান থেকে, মানে আমিও বেরোতে পারবো না, ও বেরোতে পারবে না। এইগুলো হচ্ছে সমস্যা। অ্যাকচুয়ালি একদম লেফট লেনটা হচ্ছে বাস এবং ট্রাকের জন্য। কিছু বাস ভালো চলে, দেখলেন আগের যে বাস, বাঁদিকের বাসটা বেরিয়ে গেল, সে লেফট লেন মেনেই চলছে। কিন্তু কিছু বাস আবার একটু দাদাগিরি আছে, তো তার জন্য সেটা মেনটেন করেন। মিডিল লেনটা হচ্ছে স্পিড মেনটেনেন্স লেন। এই মানে আপনি 100 কিলোমিটারে এই লেনে মেনটেন করবেন স্পিড। বাঁ দিকেরটা তো বললাম বাস বা ট্রাকের জন্য, আর ডান দিকেরটা হচ্ছে ওভারটেকিং লেন। আপনি বা যে কেউ যদি কোনো গাড়িকে ওভারটেক করে, তো সেই ওভারটেকিংয়ের জন্য এই লেনটা। কথা বলতে বলতেই চলে এলো টোল প্লাজা। এখানে কিন্তু বাকি এক্সপ্রেসওয়েগুলোর মতো নয়। বাকি এক্সপ্রেসওয়েগুলো মানে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, তারপরে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল, ওয়েস্টার্ন পেরিফেরাল, এইগুলো সব একবার প্রথম যখন এক্সপ্রেসওয়েতে ঢুকছেন, ঢোকার পরে আপনার টোলটা প্রথমে স্ক্যান করে নেওয়া হবে। স্ক্যান করে আপনি চলে গেলেন, তখন কিন্তু কোনো পয়সা করি কাটবে না। এবার আপনি যেখান থেকে এক্সপ্রেসওয়েটা ছাড়বেন, এইগুলো সব অ্যাক্সেস কন্ট্রোল, তো মানে আপনি যেখান থেকে সেখান থেকে উঠতে পারবেন না, নামতেও পারবেন না। তো যেহেতু অ্যাক্সেস কন্ট্রোল, তার জন্য প্রতিটা এক্সিট পয়েন্টে এবং এন্ট্রি পয়েন্টে টোল বুথ বসানো আছে। তো আপনি যেখান থেকে এন্ট্রি করলেন সেখান থেকে আপনার ফার্স্ট একটা স্ক্যান করে নিল। দ্বিতীয়, আপনি যেখান থেকে এক্সিট করলেন সেখান থেকেও আপনার ফার্স্ট একটা স্ক্যান করে নিয়ে ওরা ক্যালকুলেট করে নেবে কত টাকা হচ্ছে। কারণ প্রত্যেকে তো পুরোটা কভার করে না, কেউ মাঝখান থেকে যেই এক্সিটগুলো আছে সেখান থেকে বেরোচ্ছে। তো সেই হিসাবে ক্যালকুলেশনটা হয়। জেনারেলি এখন 1 টাকা 95 থেকে 2 টাকা 95 এই হচ্ছে টোল রেট এক্সপ্রেসওয়েগুলোতে। তো এই যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা প্রথম ব্লগে দেখিয়েছিলাম, লাদাখ সিরিজের প্রথম এপিসোডে দেখিয়েছিলাম কলকাতা থেকে পানিপথ, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। সেখানে দেখিয়েছিলাম যে টোটাল আমাদের টোলটা হচ্ছে কি 485 টাকা, সেটা 3টে ভাগে ভাগ করে দেবে। এই যে একটা টোল যেটা দেখলেন, সেই টোলটা ক্রস করলেন, ওখানে একটা টোল অ্যামাউন্ট কাটবে। এখানে কিন্তু আপনার ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস কাজ করবে না। এই যমুনা এক্সপ্রেসওয়ে, তার উপরে আমাদের আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এইগুলোতে কিন্তু ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস কাজ করবে না, কারণ এইগুলোতে মোটা টোল, তো সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হচ্ছে এইগুলো সব ম্যানেজ করে ইউপিআইডিএ। যেহেতু এটা এনএচএআই দ্বারা মেনটেন নয়, এনএচএআই যেগুলো মেনটেন করছে যে রাস্তাগুলো, সেই টোল প্লাজাগুলো আপনার অ্যানুয়াল ফাস্ট্যাগে কাজ করবে। প্রত্যেকটা ব্লগেই যদি টোল ডিটেলস যা থাকে, আমাদের ডেসক্রিপশান বক্সটা চেক করবেন। ডেসক্রিপশান বক্সে কিন্তু সমস্ত টোল ডিটেলসটা দেওয়া থাকে। এছাড়াও প্রতিটা টোল গেট আমি যখন ক্রস করছি, তখন স্ক্রিনের নিচে দেখবেন, স্ক্রিনের নিচেও দেওয়া থাকে সব ডিটেলস। তাহলে দেখতে থাকুন, আমরা এগোতে থাকি। এটা যমুনা এক্সপ্রেসওয়েতে 2 নম্বর টোল প্লাজা। আগেই বলেছি এই টোল প্লাজাতেও কিন্তু পয়সা কেটে নেওয়া হবে। সেকেন্ড টোলটা পেরোনোর পরে শরীরটা মনে হয় একটু ঘুম পাচ্ছে, একটু প্রকৃতির ডাক এসছে, তার জন্য এইখানে দাঁড়ালাম। এটা হচ্ছে এই পাবলিক কনভিনিয়েন্স, এবং এখানে চা, কফি, মিল্কশেক ইত্যাদি সব পাওয়া যায়। তো চা নিলাম, এই কুল্লার চা 30 টাকা করে, একটু কস্টলি, ঠিক আছে। চাটা খুব ভালো বানিয়েছে। এখান থেকে একটু চা খাই, একটু মিনিট 10 একটু গাটাকে ছাড়িয়ে নিই। সকাল 7:30 থেকে শুরু হয়েছে, এখন 8:30 বাজে, অলরেডি 13 ঘন্টা হয়ে গেছে। আর খুব বেশি হলে 1 ঘন্টা মতো লাগবে। চলে এলো আমাদের আজকের ফাইনাল টোল গেট। এখানে টোল দিয়ে আমরা 3 কিলোমিটার যাওয়ার পরে এই যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে দেব। এই ছেড়ে দিলাম যমুনা এক্সপ্রেসওয়ে, র্যাম ধরে আমরা নিচে নেমে যাচ্ছি। এখান থেকে আগ্রার তাজমহলের দূরত্ব আর মাত্র 17 কিলোমিটার। তাজমহলের পাশেই একটা হোটেল নেওয়ার চেষ্টা করব। চলুন দেখাচ্ছি কোন হোটেল নিই। এখনও অবধি আজকে আমরা টোটাল এলাম 706 কিলোমিটার। সময় এখন রাত্রি 9:23। NH 509 এসে আমরা উঠলাম। এই যে দেখছেন দিল্লি বাঁ দিকে ঘুরে যাচ্ছে, আবার উপরের এক্সপ্রেসওয়েটা ধরে নিচ্ছে।
আর এই ডান দিকে সোজা চলে যাচ্ছে আগ্রা। এই পেরিয়ে গেলাম যমুনা নদী, আগ্রায় ঢুকে পড়লাম আমরা। রাত্রি 10টার সময় হোটেলে আসলাম। এই যে আমার পিছনে দেখছেন, এই পিছনেই তাজমহল। এটা হচ্ছে ইস্ট গেট, পূর্ব গেট। এটা খেয়াল রাখবেন, অন্য কোনো দিকে যাবেন না, গুগলে সার্চ করবেন তাজমহল ইস্ট গেট। ইস্ট গেটের এই সাইড এবং এই সাইডে কিছুটা প্রচুর পরপর ডান দিক বাদিকে হোটেল আছে। আমরা আজকে নিলাম হোটেল দেব ভিলাস। এদের গাড়ি পার্কিং আছে, বুঝতেই পারছেন, আমাদের গাড়ি একদম সাইডে। এইগুলো সব হোটেলের পার্কিং, সেফ পার্কিং, কোনো অসুবিধার কিছু নেই। গাড়ি পার্ক করলাম, করে চলুন রুমগুলো দেখি। এই দরজা দিয়ে ঢোকা হলো, ঢোকানোর পরে এইটা হচ্ছে রিসেপশন। কয়েকটা বসার জায়গা আছে, তবে আমাদের আর বসার সময় নেই। চলুন, এখানে লিফট আছে, লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাব। তো এই হচ্ছে রুম। এখানে সুন্দর একটা ডবল বেড আছে। রুম নাম্বার আমাদের 303, সোমনাথদের 308, দুটো মুখোমুখি রুম। এখানে একটা ডবল বেড আছে, সুন্দর ডবল বেড। এই সাইডে দুটো চেয়ার এবং একটা টেবিল, মানে দু সাইডেই দুটো বেড সাইড টেবিল। এখানে একটা মিরর আছে, একটা টিভি আছে, এই সাইডে কিছু রাখার জায়গা আছে। ওয়াশরুমটাও ঠিকঠাক, ওয়েস্টার্ন টয়লেট। এখানে গিজার আছে, বাথিং এরিয়া ওইদিকে। আর এইখানে একটা বেসিন, মিরর, এক্সস্ট ফ্যান আছে। বাকি সব অ্যামেনিটিস ঠিকঠাক। এই রুমগুলো কত করে জানেন? সিজন অনুযায়ী ভ্যারি করে। আজ অক্টোবরের 10 তারিখ এই রুমের ভাড়া পড়লো 1400 টাকা। এসি, গিজার, ফ্যান, লাইট সব কিছু দিয়ে 1400 টাকা পড়লো। এখন রাত্রি 10টা 15। ডিনার অর্ডার দিয়েছি, রুটি আর তরকারি আসছে। ডিনার করব, ঝপ করে শুয়ে পড়বো। ডিনারে আজকে নিয়ে নিলাম এরকম বাটিতে মিক্স ভেজ, এই যে দেখছেন। আর এর সাথে রুটি, মিক্স ভেজটা ওই এক বাটি 250 টাকা। আর রুটিগুলো হচ্ছে গিয়ে 20 টাকা পার পিস, নর্মাল তাওয়া রুটি। আগামীকাল তাজমহল দেখব, দেখে ফিরবো বাড়ি। আগ্রা থেকে কলকাতা থাকবে আগামী ব্লগে। আজকের জন্য গুড নাইট।